বন্ধুরা, আজকে এডুকার্স চ্যানেল তোমাদের জন্য 2025 সালের এইচএস পরীক্ষার জন্য জিওগ্রাফির পিআইকিউ সিরিজের সেকেন্ড পর্ব। দেখো, এখানে সেকেন্ড পর্বে যেসব কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা 2019 সালের প্রশ্নর সেট। দেখো, এগুলো আজকে তোমাদের আলোচনা করব। এখান থেকেও তোমাদের অনেক কিছু কমন আসবে। দেখো, প্রথম প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে? দেখো, প্রধানত চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির কারণে জন্মহার অপেক্ষা মৃত্যুহার অনেক কমে গেলে জনসংখ্যা যে স্বাভাবিক বৃদ্ধি পায় তাকে বলে জনবিস্ফোরণ। ঠিক আছে। অপরদিকে চিকিৎসা বিজ্ঞানে যদি অবনতি হয় তাহলে মৃত্যুর হার যদি বেড়ে যায়, ঠিক আছে, জন্মহারের থেকে, তাহলে সেটা স্বল্পতা হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন হয়ে গেল। দেখো, তারপরে শুষ্ক বিন্দু জলবসতি। আমি শুধু এই প্রশ্নগুলো ছাড়াও অন্যান্য এই টপিকের সাথে যে রিলেটেড কোয়েশ্চেন সেগুলো তোমাদের বলে দেবো কী কী হবে। যেমন এখানে জনবিস্ফোরণ, আর একটা হলো জনস্বল্পতা, আর একটা হলো জনকীর্ণতা, আর একটা কাম্য জনসংখ্যা। দেখো, এই জিনিসটা তোমাদের আলোচনা করে দিচ্ছি। ধরো, এটা একটা গ্রাফ। এই গ্রাফের এই যে অংশটা, এটা হলো কাম্য জনসংখ্যা। ওকে, এটা হলো কাম্য জনসংখ্যা। এখানে যখন আসবে জনাকীর্ণতা, ও এই জায়গাটায় যখন থাকে তখন থাকে জনস্বল্পতা। ওকে, দেখো, সেকেন্ড প্রশ্ন, শুষ্কবিন্দু জলবসতি কাকে বলে? বন্যা অথবা বর্ষায় ডুবে যায় না গ্রামের এমন উঁচু অথচ শুষ্ক যেসব বসতি গড়ে ওঠে সেখানে তাকে বলে শুষ্কবিন্দু জলবসতি। দেখো, শুষ্কবিন্দু জলবসতি প্রধানত গঙ্গা নদীর আশেপাশে দেখা যায়, কারণ গঙ্গা নদীতে প্রায়শই বিহারে বিশেষ করে এই জায়গাটা দেখা যায়, কারণ বিহারে আগে খুবই বন্যা হতো, এখনও বন্যা হয়, এবং সেই জায়গায় বন্যা থেকে রক্ষার্থে তখন মানুষজন কোনো উঁচু পাহাড়ে বা কোনো শুষ্ক অঞ্চলে বসবাস করতে শুরু করতো, তাই সেই অঞ্চলটাকে বলা হয় শুষ্কবিন্দু জলবসতি। দেখো, তারপরে শিল্প কাকে বলে? প্রযুক্তিগত কলাকৌশলের দ্বারা পর্যায়ক্রমে এক বা একাধিক কাঁচামালকে প্রাথমিক অবস্থা থেকে যখন আমরা তার উপযোগিতা কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ব্যবহারযোগ্য অবস্থায় বা ভোগ্য পণ্যে পরিবর্তিত করি তখন তাকে বলে শিল্প। ঠিক আছে, মানে এক কথায় কাঁচামালকে যখন বিভিন্ন সামগ্রীর মাধ্যমে তার কার্যকারিতা, ঠিক আছে, বৃদ্ধি করে সেটাকে একটা প্রয়োজনীয় আমাদের ব্যবহারযোগ্য দ্রব্যে পরিণত করা হয় তখন তাকে বলা হয় শিল্প। ঠিক আছে, শিল্প বিভিন্ন প্রকার হতে পারে, লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প ইত্যাদি। যেমন কার্পাস বয়ন শিল্পে তুলো কাঁচামাল, তুলো থেকে সেটা বস্ত্র তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এই বস্ত্রটাকে বলা হচ্ছে বস্ত্র বয়ন শিল্প। দেখো, তারপরে প্রশ্ন হলো দুর্গাপুরকে ভারতের রুর কেন বলে? দেখো, দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়? কারণ দুর্গাপুরে ব্যাপকভাবে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। ঠিক আছে, ওই জন্য দুর্গাপুরকে এই জার্মানির রুর শহরের সাথে তুলনা করা হয়, যেখানেও ব্যাপকভাবে লৌহ ইস্পাত শিল্পের জন্য যেটা উন্নত। ঠিক আছে, দেখো, পরের প্রশ্ন, কেরালের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ। দেখো, এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের। এই কেরালার সাম্প্রতিক বন্যার দুটো মুখ্য কারণ ছিল অস্বাভাবিক হারে মৌসুমি বৃষ্টিপাত। ঠিক আছে, আর অপরদিকে ভূমিধস ও কানায় কানায় পূর্ণ জলধারা রক্ষার জন্য বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর প্রশ্ন, মৃত্তিকার গ্রথন। মৃত্তিকার গ্রথন হলো মাটিতে অবস্থিত বিভিন্ন বালি, পলি ও কাদার আপেক্ষিক অনুপাত, এটাই হলো মৃত্তিকার গ্রথন। ঠিক আছে, মৃত্তিকার গ্রথনের উপর জল থাকবে কি জল থাকবে না মাটিতে সেটা নির্ভর করে। তারপরে দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী? মাটিতে লবণের পরিমাণ বেশি থাকলে উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজ অর্থাৎ বৃদ্ধির জন্য মাটি থেকে সহজে জল সংগ্রহ করতে পারে না, তাই লবণাক্ত মাটিকেই বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তারপরে কী ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নদী মোহনার খাঁড়িতে যেখানে সমুদ্রের নোনা জলে জোয়ার ভাটা খেলে এমনই প্রাকৃতিক পরিবেশে লবণাক্ত মাটি হ্যালোফাইট উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী। তারপরে প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। দেখো, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব, হিমবাহের দ্রুত গলন ও ফলস্বরূপ সমুদ্রের জলপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অপরদিকে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি এর ফলস্বরূপ জলবায়ুর পরিবর্তন। তারপরে গতিময় পুনর্জন্ম লাভ কী? গতিময় পুনর্জন্ম লাভ হলো ভূ আলোড়নের ফলে ভূমিভাগের আপেক্ষিক উত্থান ঘটলে অর্থাৎ ক্ষয়ের শেষ সীমার ঋণাত্মক পরিবর্তন করলে নদীর ক্ষয় ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, একে বলা হয় পুনর্জীবন লাভকে বলে গতিময় পুনর্জীবন লাভ। দেখো, এটা ছবির সাথে তোমাদের বোঝাচ্ছি, একটু দাঁড়াও। এটা এটা দেখো, এইখানে এই এখানে প্রথমত
এইটা একটা নদী অববাহিকা। নদী অববাহিকায় এখানে কোনোভাবে গর্ত সৃষ্টি হলো, তারপরে নদী ধরো এখানে ধরো একটু ধরো এইখানে নদীটা প্রবাহিত হওয়ার ফলে, ঠিক আছে, নদীটা প্রবাহিত হচ্ছে, এই নদীটা প্রবাহিত হওয়ার ফলে হঠাৎ তার ঢাল বেড়ে গেল, ঠিক আছে, তার ফলে কি এখান থেকে নদীটা খুবই জোরে এটা প্রবাহিত হবে, জোরে প্রবাহিত হওয়ার ফলে কি নদী পাহাড়ি অঞ্চলের মতো তার আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে, মানে আগের যে পাহাড়ি অবস্থায় যে ধরনের নদী থাকে সমতল অঞ্চলে সেরকম অবস্থায় ফিরে আসবে, এটাকে বলা হচ্ছে নদীর গতিময় পুনর্জীবন লাভ। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হলো মরু অঞ্চলে ভৌমজল কম হওয়ার কারণ কি? মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার প্রধান কারণ হলো অত্যাধিক উষ্ণতার জন্য তীব্র বাষ্পীভবন ও সেই সঙ্গে বৃষ্টিপাতের স্বল্পতা। তারপরে অ্যাকুইফার কি? অ্যাকুইফার হলো যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত ও পরিপূরিত জলভাণ্ডার রূপে অবস্থান। এক কথায় ভৌমজল স্তরটাকে অ্যাকুইফার বলা হয়, ঠিক আছে, যেখানে জল সংরক্ষিত হয় সেখান থেকে আমরা ব্যবহার করি, সেটাই হলো অ্যাকুইফার। অ্যাকুইফার প্রধানত মানে তোমার অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যদি প্রবেশ্য শিলাস্তর থাকে তখন সেটা অ্যাকুইফার হয়ে থাকে। দেখো অ্যাকুইফারের ছবিটা দেখো, অ্যাকুইফার হলো এখানে দেখো, অ্যাকুইফারটা এখানে দেখা যাচ্ছে, এটা হলো অপ্রবেশ্য শিলাস্তর, হ্যাঁ, আর এইটা প্রবেশ্য শিলাস্তর। এই প্রবেশ্য শিলাস্তরের এই জায়গাটাতে ভৌমজলস্তর সঞ্চয় হয়, এখানে বলা হয় অ্যাকুইফার, ঠিক আছে। তারপরে দেখো উন্নয়নের সংজ্ঞা, যে বহুমুখী প্রক্রিয়ার ফলে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধিত হয়, মানব সম্পদের বিকাশ ঘটে ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নত দিকে, তাকে বলে উন্নয়ন, ঠিক আছে। তারপরে দেখো বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর কেন বলে? দেখো সিলিকন চিপ আবিষ্কারের পর থেকে সমগ্র বিশ্বে বৈদ্যুতিন শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ভারতে এই শিল্পের মূল কেন্দ্র, একদেশী ভবনের কেন্দ্র হলো বেঙ্গালুরু, হ্যাঁ, এই বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয়। তারপরে আর্দ্র কৃষি কাকে বলে? পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের নির্ভরতা ছাড়াই কেবল বৃষ্টিপাতের জলকে ব্যবহার করে যে কৃষিকাজ ব্যবহার করা হয়, ঠিক আছে। এক্ষেত্রে কি 75% বেশি এই জলকে ব্যবহার করে, সারা বছর বৃষ্টিপাত হয় এখানে, হ্যাঁ। তারপরে আর্দ্র কৃষি সম্পূর্ণরূপে মানে বৃষ্টির উপর নির্ভর করতে হয়। তারপরে শস্য প্রখরতা কাকে বলে? কোনো কৃষি বর্ষে কোনো নির্দিষ্ট জমিতে শস্য বৈচিত্র্য ঘটিয়ে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ ও প্রকৃত চাষের জমির পরিমাণের মধ্যে যে শতকরা অনুপাত তাকে বলে শস্য প্রখরতা। তারপরে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা, প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের যেসব ক্ষেত্র সর্বসাধারণ ও ব্যক্তিবিশেষে প্রদান করা হয়, এরূপ ব্যবসা বাণিজ্য ও শ্রমবিশেষীকরণ নির্ভর পরিবেশমূলক কাজকে বলে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তারপরে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? বিপন্ন প্রজাতির প্রাণীকুলকে প্রাকৃতিক ও স্বাভাবিক বাসস্থান বা আবাসস্থল থেকে উদ্ধার করে নির্মিত উদ্যান বা প্রাণী উদ্যানে কৃত্রিম ব্যবস্থাপনা সংরক্ষণ করে তাকে বলে বহির্ক্ষেত্রীয়। বহির্ক্ষেত্র হলো ইনসিটু সংরক্ষণ, হ্যাঁ। তারপরে হলো জেট বায়ু প্রবাহ কী? জেট বায়ু প্রবাহ হলো ট্রপোস্ফিয়ারের ওপরে ট্রপোস্ফিয়ারের নিচে যে বায়ু, ঠিক আছে, জিওস্ট্রপিক বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত তাকে বলে জেট বায়ু। তারপরে হলো পূর্ববর্তী নদীর সংজ্ঞা, ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটে যেসব নদী পূর্ববর্তী প্রবাহ বজায় রাখে তাকে বলে পূর্ববর্তী নদী। তারপরে টম্বেলো কাকে বলে? যখন কোনো স্পিড বর্ধিত হয়ে সমুদ্রপৃষ্ঠে কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে বলে টম্বেলো। দেখো টম্বেলের ছবিটা এরকম হবে। দেখো টম্বেলো এইটা ধরো কোনো একটা সমুদ্রের উপকূল অঞ্চল, হ্যাঁ, এই উপকূল অঞ্চলে এটা একটা দ্বীপ। এবার এই যে স্পিডটা যদি এর সাথে সংযুক্ত হয়ে যায় এটাকে তখন বলা হবে টম্বেলো। কি বলা হবে? টম্বেলো। কি বলা হবে? টম্বেলো, ঠিক আছে। ঠিক আছে, এখানে তোমাদের আজকে প্রশ্ন শেষ। তারপরে নতুন একটা সিরিজ শুরু করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি ছাড়া হবে, সেটার জন্য তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে। আর তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানিও। নমস্কার।